আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও টপিক দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে এই ভিডিওতে কি কথা বলবো। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আমার পুরো আউস বিল্ডিং এর জার্নি এবং আউস বিল্ডিং যে আমি পাশ করলাম এটার এক্সাম কিরকম ছিল, তারপরে রেজাল্ট কিভাবে আসলো, এরপরে ধাপগুলো আমি কিভাবে আমি করেছি। তো শুরু করা যাক। আমার এট ফার্স্ট যেটা টপিক সেটা হচ্ছে কি আমার এক্সাম কেমন ছিল। আপনারা আমাকে কিন্তু সবাই জিজ্ঞান যে ভাই আউস বিলম্বের সময় মানে পড়তে কিরকম হয়, এক্সাম কেমন কঠিন হয়, এক্সামে পাশ করা যায় কি না, এরপরে ধাপগুলো কি হয়, মানে একদম হাবি যাবে। তো এই ভিডিওতে আমি আগে কি এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে রিটেন এক্সাম। আউস বিল্ডিং কিন্তু দুইটা এক্সাম হয়। আমরা জানি যে আউস বিল্ডিং যখন আমরা করি আমাদের কিন্তু একটা স্কুলে পড়তে হয় আর একটা কি কোম্পানিতে কাজ করতে হয়। তার জন্য কিন্তু এক্সামও কিন্তু দুই ধরনের হয়, একটা হয় স্কুলের এক্সাম আর একটা হয় কোম্পানির এক্সাম। তার মানে একটা হয় লিখিত, যেটা হচ্ছে আমরা কি থিওরি পড়ি স্কুলে, এটার জন্য একটা লিখিত এক্সাম হয়। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম, যেগুলো কি আমরা কাজ করে শিখি, ওই কাজগুলো কি দেখাইতে হয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। আমরা যখন স্কুলে পড়ি আউস বিল্ডিং এর সময় স্কুলেও কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যাল করতে হয়, ওইগুলোকে শেখার জন্য করতে হয়, বাট অনেক কম হয়, থিওরি বেশি হয় স্কুলে। আর কোম্পানিতে তো শুধু কাজই হয়, এখানে কি আপনাকে হাউস বিল্ডার শেখায়, এখানে কাজই হয়। নাম্বার ওয়ান, আমি যখন এক্সাম দিয়েছিলাম, এক্সাম রিটেন এক্সামের কথা বলছি, আমি যেদিন রিটেন এক্সাম দিয়েছি এটা মে মাস ছিল। ওই মে মাসে কিন্তু সরি, আমি যখন রিটেন এক্সাম দিয়েছি মে মাসে এক্সাম দিয়েছি, যেদিন আমার রিটেন এক্সাম ছিল ওই দিন লাগাতার 5 ঘন্টা এক্সাম হয়েছে। এই 5 ঘন্টার ভিতরে আমাদের শুধু 15 মিনিটের একটা ব্রেক দিয়েছিল। 3টা এক্সাম হয়েছে আমার। তো আপনারা বিষয়, এখন আমি যে সাবজেক্টের নাম বলি আপনারা জানতে পারবেন না, আমি তার জন্য আর বলি না। রিটেন এক্সাম দেওয়ার পরে 1 মাস পরে কি রেজাল্ট আসে। তো এখানে কি হয়, অনেক একটা কি ইম্পর্টেন্ট কথা, আপনারা হয়তো বা আপনারা কি অনেক মনে কোয়েশন আসবে যে যদি ফেল হয়ে যায় তারপরে কি হবে। আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো, ভিডিওর পরে আমি কথা বলবো। আমি এক্সামের দুইটা বলে নেই, তারপরে কি আমি কথা বলবো যে আপনি যদি রিটার্নে যদি ফেল হন কি কি হবে। গুড। আমার যেটা রিটার্নে এক্সামের রেজাল্ট আসছিল সেটা আমি আলহামদুলিল্লাহ আমি পাশ করেছি। প্রত্যেকটা এক্সামে আমি পাশ করেছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটা সাবজেক্টে আমার একটু মার্ক কম ছিল। কত মার্ক পাইতে হয় আপনাদের হয়তো বা একটা মনের ভিতরে কোয়েশন আসতে পারে, সেটা হচ্ছে কি 100 মার্কের এখানে কি এক্সাম হয়, সেখানে আপনার কি 50 মার্ক পাইতে হবে পাস করতে হলে। তো আমি ওইখানে কি 53 পাইছিলাম একটা সাবজেক্টে। তো আলহামদুলিল্লাহ আমি কি রিটেন এক্সামে কিন্তু আমি পাস করে ফেলেছি। তো আমার একজন ফ্রেন্ড ফেল করেছিল, তো ওর কি হয়েছে আমি এখনই বলে নেই। তো ও আবার কি 6 মাস পরে আবার এই রিটেন এক্সামটা আবার দিতে পারবে, তো দেওয়ার কিন্তু চান্স আছে। এখন আমি আপনাদেরকে বলবো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। হোটেল ম্যানেজমেন্ট আমি যে হাউস বিল্ডিং করি, এই হোটেল ম্যানেজমেন্টের হাউস বিল্ডিং এর সবচেয়ে যদি আমি বলি কঠিন এক্সাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম। কারণ হোটেল ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার কি একদম মানে শুধু পড়াশোনা নয়, আপনার হাতে কাজে কি শিখতে হবে এই প্রফেশনটা। আর মেনলি কি অনেক কাস্টমারের সাথে আপনার কি লেনদেন কথাবার্তা অনেক কিছু হয়। তো কাস্টমার একদম মানে আপনি কি যে কি কমিউনিকেশন থাকবে আপনার কি গেস্ট, আমরা আমরা জানি যে হোটেলে যেগুলো আমাদের কাস্টমার আসে আমরা কিন্তু কাস্টমার বলি না, ওদেরকে গেস্ট বলি। তো সবসময় কি গেস্টের সাথে কি কথা বলতে হয়, মানে একদম মানে গেস্ট কিন্তু একটা হোটেলে আসে এনজয়মেন্ট করার জন্য, তো ওদের কি একদম এনজয়মেন্টটা ফুলফিল করতে হয়। এই জন্য কি এই প্রফেশনটা খুবই ভালোভাবে শিখতে হয়। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে শিখেছি, যেতটুকু আমি শিখতে পারছি মাসাল্লাহ আমার কোম্পানি আমাকে খুব ভালো চান্স দিয়েছে শেখার জন্য। তো যাই হোক, আমার যেটা এক্সাম হয়েছে আমি এক্সামের পুরো দিনটা বলি যে কিভাবে শুরু হয়েছে। আমি যখন সকালে এক্সাম যাই, এক্সাম দেওয়ার জন্য যখন যাই, তখন এক্সাম হলে আমাকে ওরা এন্ট্রি করায়, আমার কি আইডি সাইডি চেক করার পরে আমাকে আমাকে কি ওরা ইনস্ট্রাকশন দিল। আমার ছিল একটা টেবল আছে না রেস্টুরেন্টের ভিতরে, আপনারা দেখবেন যে টেবল কিন্তু করে ওরা আপনার কি যেটা আমরা টিস ডেকে বলি আছে বুঝছেন, এটাকে টেবল ক্লথ বলে ইংরেজিতে ইংলিশে। তো
আমি কি যখন টেবিল আইনটেকেন করলাম, তার মানে কি এই টেবিল সেট করতে হয় আর কি রেস্টুরেন্টে, এইটা করার পর তখন আমাকে কি লিখতে দিল, যে তোমাকে আমরা কি 4 কোর্স মেনু দিব। আপনারা 4 কোর্স মেনু আপনারা বুঝবেন যখন আপনারা কি আলা কাট রেস্টুরেন্টে খাইতে যান, 4 কোর্সের কিন্তু হয়তো বা 2 কোর্সের 3 কোর্সের এরকম মেনু থাকে। 4 কোর্সের মেনু কিভাবে শুরু হবে আর কিভাবে এন্ড হবে, এটা কি একদম মানে এ টু জেড আমাকে লিখতে দিয়েছিল, আমি এটা কি লিখে দিয়েছি। তারপরে যেটা যেটা একদম মানে মোস্ট একদম মানে কি কঠিন আমার মতে আর কি, এটা কি এক্সামের পার্ট যেটা আপনাকে কি পাস করতেই হবে, সেটা হচ্ছে কি আপনাকে আপনার কমিউনিকেশন চেক করবে। টিম কমিউনিকেশন অ্যান্ড গেস্প্রেস ফিউরিং বলে এটা। আমাকে যখন একটা লেটার দিয়েছে এক্সামের সময়, কিন্তু লেটার পাঠায় যে তোমার কি এত দিনের এই মাসের কি এত তারিখে এক্সাম হবে, তো এরকম একটা লেটার পাঠায়। ওই লেটারে এটা লেখা ছিল যে তোমার একটা কি সুয়েরিশ পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে কি একই পয়েন্ট, এটা ওরা বলছে যে গেস্প্রেস টিম কমিউনিকেশন আর গেস্প্রেস ফিউরিং এরকম কি একটা এই দিয়েছিল, লাইন দিয়েছিল। তো এইটা হচ্ছে কি একটা বড় পার্ট প্র্যাকটিক্যাল এক্সামের জন্য। তো এই এক্সামটাতে আমাকে কি দিছিল জানেন, 5টা টপিক এইভাবে কি ওরা 5টা টপিক ছোট ছোট কাগজে লেখা আমাকে দেখতে দেন, 5টা এইভাবে কি এইভাবে ধরছিল, এখান থেকে আমাকে একটা নিতে দিছে। ফর এক্সাম্পল এখানে কি 5টা কাগজ আছে, এখান থেকে আমাকে একটা ধরতে দিচ্ছে, আমি কিন্তু জানি না কি লেখা আছে, ওইখান থেকে একটা চুজ করতে হবে আপনাকে। আমি চুজ করছিলাম, চুজ করার পরে আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছিল ওইটা কি ফর ব্যারাইটিং করার জন্য। আমরা যেভাবে গোয়েথ ইনস্টিটিউটে যেভাবে B1 এর কি এক্সাম দেয়, স্পিকিং এক্সাম, এইভাবে কি আপনাকে একটা অন্য রুমে নিয়ে যায়, কি ওইখানে বসায় দেয়, ওইখানে কি আপনাকে 15 মিনিট সময় দেওয়া হয়। ওই 15 মিনিট সময় আপনাকে ফর ব্যারাইটিং করতে দেওয়া হয়। আমি দেখলাম আমার যেটা টাস্ক এসেছিল সেটা ছিল আপনার কি এনভায়রনমেন্টাল যেটা প্রোটেকশন এই বিষয় নিয়ে আসছিল। তো ওইখানে আপনার কি আমি দেখছিলাম যে একটা কেস দিয়েছিল যে তুমি একজন রেস্টুরেন্টের ম্যানেজার, তুমি এখন তোমার যেগুলো সহকর্মী আছে ওদেরকে তুমি কি একটা মিটিং করবে, একটা বোঝাবা যে কিভাবে তোমার হোটেলটা তুমি এজ এ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি করতে পারো। তো এইটা কি আমি 15 মিনিট আমি একটু লেখালেখি করছি, টপিক লিখছি যেভাবে আমরা B1, আমি বললাম B1 এর এটা লেখার পর আমি তারপরে যায়া হচ্ছে আমাকে যখন 15 মিনিট আমার ফরওয়ার্ডিং সময় যখন শেষ হলো তখন কি করলো জানেন, আমাকে ওই রুম থেকে আরেকটা রুমে নিয়ে গেল। ওই রুমে আমি যাই দেখি যে ইহাকার থেকে একটা, আপনারা জানেন যে ইহাকা কিন্তু এক্সাম নেই সবকিছু, আপনারা সবাই অবগত। তো ওই ইহাকার থেকে একটা টিচার ওইখানে সাইডে বসে আছে, আর আমার সামনে এইভাবে টেবিল, বুঝছেন, টেবিলের আমার এই পাশে একটা চেয়ার, আর সামনে হচ্ছে 3 জন টিচার, মানে টোটাল 4 জন। ওরা সবাইকে এইভাবে মানে এক্সামিনে যেগুলো নোটস দেয় এগুলো সবাই নোটস নিয়ে বসে আছে, আর কি আমাকে বলে যে তুমি শুরু করো, কিভাবে করবা। আর ওরা বলছে যে তুমি হচ্ছে আমাদের ম্যানেজার, আমরা হচ্ছে তোমার সহকর্মী, তো আমরা কি তুমি তোমার প্রেজেন্টেশন করার পর আমরা কোয়েশন করবো তোমাকে। এই যা আমি প্রেজেন্টেশন শুরু করলাম, মাসাল্লাহ আমি প্রেজেন্টেশন শুরু করে আমি শেষ করলাম। তারপরে ওদের কোয়েশন ওরা কমসে কম মানে 6-7টা কোয়েশন করেছে, যদিও এটা ইজি করেছে। আমি মাঝখানে একটা কোয়েশন বুঝতে পারি নাই, আমি বলেছি যে এটা আমি বুঝতে পারিনি, আবার একটু ওইটার হলুম করেন। তো ওরা কি ভালোভাবে বোঝা দিচ্ছে, এক্সামিনার খুব ফ্রেন্ডলি ছিল, বাট টু বি অনেস্ট আমি একটু মানে ঘাবড়ে গেছিলাম, টু বি অনেস্ট, কারণ এরকম এক্সাম আমার কি জীবনও দেয় নাই আমি। তো এই ছিল কি পুরো এক্সামের কি আমার এক্সপিরিয়েন্স। তারপরে কি হয়, রেস্টুরেন্টে গেস্ট ওরা ডাকে, মানে খুব একদম র্যান্ডম পার্সন ডাকবে, যেখানে কি র্যান্ডম পার্সন আসবে আয়সা, ওরা কিন্তু জানবে না যে পার্সনগুলোকে ডাকবে, ওরা এসব বসবে টেবিলে, আমরা খানা দিতেছি, ওরা খানা খাইতেছে, ওরা জানে না যে আমাদের এক্সাম। তো আমি কি আসলে ওদেরকে বলেছি, আমার যেগুলো গেস্ট আসছিল ওদের সাথে আমি খুব সুন্দরভাবে কথা বলেছি। আমি বলেছি আমার আজকে এক্সাম, আমি এক্সাম দিতেছি, আপনাদের এখন খাওয়া দিতেছি, আমার এক্সাম চলতেছে। আমি যখন গেস্টদেরকে যখন খানা দিতেছিলাম, সাথে যখন কথা বলতেছিলাম, যেগুলো ইহাকার যেগুলো টিচার ছিল সব দেখতেছিল যে আমি কিভাবে কি করি না করি, একদম A to Z সবকিছু কিন্তু দেখতেছিল। তারপর আমাকে আরেকটা টাস্ক দেওয়া হয়, সেটা হচ্ছে যে একটা ককটেল বানাতে দেওয়া হয়। আমি বলেছি যে আমি অ্যালকোহল খাইও না, আমি টাচও করি না। তখন আমাকে মানে অ্যালকোহল ছাড়া একটা ড্রিঙ্কস দিয়েছিল বানাইতে, আমি ওটা বানাইছি। তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার পর কিন্তু রেজাল্ট সাথে সাথে দেয়, আর রেজাল্ট আপনি পাওয়া মানে আপনার কি আউস বিলুং আপনি পাস। আমি কথাটা ভালো করে বুঝে বলি, আমার কিন্তু মে মাসে হয়েছে
রিটেন এক্সাম, যেটাতে আমি পাস করেছিলাম 1 মাস পরে আমার কি রেজাল্ট আসে জুনের 1 তারিখে। তারপরে আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সাম সেটা হচ্ছে আগস্ট মাসের 13 তারিখে। তো আমি প্র্যাকটিক্যাল যেদিন আমি পাস করেছি 13 আগস্টতে, সেদিনই কিন্তু আমাকে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেওয়ার পর একটা A4 সাইজের একটা পেপার দেয়, ওইটা হচ্ছে বেস্ট টেডিকম, মানে হচ্ছে কনফার্মেশন। তো ওই দিন থেকে কিন্তু আমার শেষ, মানে আমার প্র্যাকটিক্যাল এক্সাম শেষ, হাউস বিল্ডিং শেষ। কিন্তু এইখানেই হচ্ছে আমার মেন সমস্যা এখন ধরা দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গায়েব হয়ে গেছিলাম কয় মাসের জন্য, একদম গায়েব হয়ে গেছিলাম। এই হাউস বিল্ডিং এর জন্য আমি গায়েব হয়ে গেছিলাম, কারণ আমার জন্য কিন্তু এই এক্সামটা খুব টাফ ছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট কি জানেন, আমার কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি নাই। মানে হাউস বিল্ডিং যখন আমি পাস করবো, তখন পাস করার পর কিন্তু আমার কোম্পানিতে কোনো ধরনের ভ্যাকেন্সি ছিল না। তার মানে কি, হাউস বিল্ডিং আমি যেদিন পাস করি 13 তারিখ, 14 তারিখ থেকে আমার একদম মানে কোনো জব ছিল না। এখন আমি এর পরের ধাপগুলো আমি কি কি করলাম আপনারা ভালো করে জানেন, যে যদি কাজ না থাকে জার্মানিতে হাউস বিল্ডিং এর পর, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা দেয়। আপনার কিন্তু ভিসাও কিন্তু এক্সপায়ার হয়ে যায়, কারণ আপনি যেদিন থেকে হাউস বিল্ডিং এ থাকবেন সেদিন থেকে কিন্তু আপনার ভিসা, পরের দিন থেকে কিন্তু আপনার নতুন ভিসা হবে হাউস বিল্ডিং পাস করার পর। তো আমি এটা কিভাবে কি কি করলাম, ফর এক্সাম্পল আমি কিভাবে ভিসা চেঞ্জ করলাম, কিভাবে আমি এগেন্টেবল আরবাইটের আমি সহায় নিলাম, কিভাবে আরবাইট লস স্কেলড আমি নিলাম, এখন আমি কি করতেছি, কি জব করতেছি, স্যালারি আমি কত পাই, বা এখন স্পাউস আনা যাবে কিনা, আমি কত দিনের ভিসা পেলাম, এই সবগুলো নিয়ে কি আমি আরো ভিডিও বানাবো। তো আজকে অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এই ভিডিওগুলো আপনাদের কি নেক্সটে কি দিতে থাকবো। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বলবো যে আপনার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাউস বিল্ডিং এর পরে লাইফটা কিরকম হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।